বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি জান্নাতুল ফারদাউস জেরিন। আজকে আপনাদের মাঝে আরও একটি পর্ব নিয়ে হাজির হলাম। গল্পের নাম তুমি আমার প্রেয়সী। গল্পটি লিখেছেন তাসনিম জাহান রিয়া। পর্ব 44, 45 ও 46। গল্পটি শোনার পর গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আদিয়াত বিছানায় আধশোয়া হয়ে শুয়ে আছে। আদিয়াতের বুকে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন কণা। আদিয়াতের চোখে ঘুম নেই। সে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভেবেই চলেছে। হয়তো কোনো প্ল্যান সাজাতে ব্যস্ত। কিছু একটা ভেবে আদিয়াত বাঁকা হাসে। কিছু ভাবার অভিনয় করে বলে, তুমি তো ফিরেই যাবে সবার কাছে খুব তাড়াতাড়ি, কিন্তু আগে যে সেই তুমিটা আর থাকবে না। আমি তোমাকে শুধু বাহির থেকে নয়, ভেতর থেকে চেঞ্জ করে দিব। যাকে দেখে সবার ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক করতে হলেও হতে পারে। তোমার ওপর করা অন্যায়ের, অত্যাচারের প্রতিশোধ আমি একে একে নিব। কাউকে ছাড়বো না, সে তোমার মা হোক বা আঙ্কেল। আদিত আরমান মানুষকে শারীরিক কষ্ট দিয়ে নয়, মানসিক যন্ত্রণা দিয়ে মারে। মানসিক যন্ত্রণা বড়ই অদ্ভুত যন্ত্রণা, যে যন্ত্রণা মানুষকে ভেতর থেকে তিলে তিলে শেষ করে দিতে পারে। কারণ মানসিক যন্ত্রণা এমন এক যন্ত্রণা যা না পারে কারোর কাছে প্রকাশ করতে, না পারে কারোর মাঝে চেপে রাখতে। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার প্রেয়সীকে নিয়ে, সবার জীবন নরক করে দিতে। মিসেস মহুয়া জাহান, উপস, সরি, মিস মহুয়া জাহান আর মিস্টার তিশান আহমেদ, আপনাদের বোঝাবো প্রিয়জনকের কাছ থেকে ঘৃণা আর অবহেলা পেলে ঠিক কতটা যন্ত্রণা হয় বুকের ভিতর। আজকে ওহি আর সাফান ভার্সিটিতে যাচ্ছে। নোমান আর বর্ণা জানে না যে ওহি সুস্থ হয়ে দেশে ফিরে এসেছে। সাফাত বলতে চেয়েছিল কিন্তু ওহি মানা করে দেয়। ওহি ওদের সারপ্রাইজ দিতে চায়। অল্প কিছুক্ষণের মাঝে ওহি আর সাফাত ভার্সিটিতে এসে পৌঁছায়। সাফাত গাড়ি পার্ক করে আসলেই দুজন একসাথে ভার্সিটিতে ঢুকে। ওহিকে দেখে অনেকেই অনেক প্রশ্ন করে। ওহি সব প্রশ্নের উত্তর দিয়ে লাইব্রেরির দিকে চলে যায়। পিছন পিছন সাফাতও আসে। ওহি লাইব্রেরির দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ওহি একদম ঠিক ধারণা করেছিল বর্ণা আর নোমান লাইব্রেরিতেই আছে। তাদের দুজনের মাঝে কিছু একটা নিয়ে তুমুল ঝগড়া চলছে। ওহি আর সাফাত দুজনের পেছন থেকে গিয়ে বর্ণা আর নোমানের চোখ ধরে ফেলে। হুট করে এইভাবে চোখ ধরায় বর্ণা আর নোমান চমকে ওঠে। তারা ঝগড়া থামিয়ে বোঝার চেষ্টা করে কে পিছন থেকে চোখ ধরেছে, কিন্তু তারা বুঝতে পারে না কে চোখ ধরেছে। তখন সাফাত আর ওহি নোমানের আর বর্ণার কানে কানে বলে, বলতো আমি কে? স্পর্শ যেতে না পারলেও ওহি আর সাফাতের কণ্ঠ তারা দুজন একদম ভুল করে না। বর্ণা আর নোমানের চোখ ছাড়িয়ে পেছনে ঘুরে ওহি আর সাফাত জড়িয়ে ধরে। তোরা কেমন আছিস? আমরা ভালো আছি। তোরা কেমন আছিস? তোদের ছাড়া কেমনে ভালো থাকি? তোদের কতটা মিস করেছি বলে বোঝাতেও পারবো না। তা তোরা কি নিয়ে ঝগড়া করছিস? সাফাত ভাইয়া, আমি বলছি। না, আমি বলছি। আদিয়াত যেখানে যাচ্ছে কণা পিছে পিছে যাচ্ছে। আদিয়াত শান্তিতে কোনো কাজ করতে দিচ্ছে না। এক কথায় আদিয়াত কণায় জ্বালিয়ে মারছে। কণা আইসক্রিম খেতে চায়, কিন্তু আদিয়াত এক কথায় এখন আইসক্রিম খাওয়াবে না। আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, তাই আইসক্রিম খাওয়া যাবে না। কণার কথায় উঠুক, আদিয়াতের কথায় উঠুক। আদিয়াত ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ে। কণা আদিয়াতের কোলে থেকে ল্যাপটপ সরিয়ে নিচে ধপাস করে আদিয়াতের কোলে বসে। এসব কি হচ্ছে কণা? কোথায় কি হচ্ছে? আমি তো জাস্ট আমার বরের কোলে বসলাম, এতে আপনার কোনো সমস্যা? ঠোঁট উল্টে বলল, কোলে বসে আর কিস করো, কিছুতেই কিছু হবে না। আমি কোনোভাবেই তোমাকে আইসক্রিম খেতে দিব না। আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লেগে যাবে। মনে নেই তোমার গত মাসে আইসক্রিম খেয়ে ঠান্ডা লাগিয়ে কি অবস্থা করেছিলে তুমি নিজের? আপনি এমন কেন? সারাদিন শুধু বকাবকি আর বকাবকি, আর ভালো লাগে না। আমি আপনার একমাত্র কিউট পিচ্ছি বউ। কোথায় আদর করে আইসক্রিম খাওয়াবেন তা না, সারাদিন শুধু ধমকাধমকি। আদর করে আইসক্রিম খাওয়াবো কেন? আদর করে মিষ্টি খাওয়াবো। কি খাবে নাকি মিষ্টি? অসভ্য। অসভ্য যখন বললে অসভ্যর মতন কাজটা করতেই হয়, কি বলো? আদিয়াত কণার চুলের ভাঁজে আলতো করে হাত রেখে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়।
কণা চোখ বড় বড় করে আদিত্যের দিকে তাকায়। এতে আদিত্যের কোনো মাঝে হেলদোল নেই, সে কণাতেই মত্ত। বেশ কিছুক্ষণ পর আদিত্য কণাকে ছেড়ে দেয়। কণা আদিত্যের দিকে চোখ রাঙিয়ে তাকায়। আদিত্য কণার দৃষ্টিটাকে জাস্ট পাত্তা না দিয়ে হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলে, টেস্টটা কিন্তু দারুণ ছিল, এর থেকে বেস্ট মিষ্টি কিছুতেই হতে পারে না। এরকম মিষ্টি পেলে আইসক্রিম খাওয়ার দরকার কি? চোখ টিপ দিয়ে বলল। বেয়াদব ছেলে। কথাটা বলে আদিয়াতের কোল থেকে উঠে চলে যায়। আদিয়াত কণার যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসে। তার বউটা এখনই পিচ্ছি রয়ে গেল। কণা রুম থেকে বের হয়ে দেখে রুমের সামনে করিডোরে আরোহী দাঁড়িয়ে আছে। আরোহী কণাকে কিছু বলতে যাবে তার আগেই কণা মুখ বাঁকে চলে যায়। সে এই মুহূর্তে মেয়েটাকে সহ্য করতে পারছে না। অপমান করে বাসা থেকে বের করে দেওয়ার পরেও বেহায়ার মতন আবার চলে আসছে। কণা চলে যেতে গিয়েও আর যায় না, দৌড়ে রুমে এসে আরোহীর মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। এইদিকে আরোহী আহম্মকের মতন দরজা দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না কণা এমন বিহেভ কেন করছে। কণা বিড়বিড় করে বলে, নির্লজ্জ মেয়ে, লজ্জা করে না বিবাহিত পুরুষের দিকে নজর দিতে? একে তরুণের আশেপাশে ঘেঁষতেই দেওয়া যাবে না। সব মেয়েদের একদম বিশ্বাস নেই। কণা বিড়বিড় করতে দেখে আদিয়াত বলে, ওখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? চলে গিয়ে আবার দৌড়ে এসে দরজা কেন বন্ধ করে দিলে? রোমান্স করতে ইচ্ছে করছে নাকি? আপনার রোমান্সে গোষ্ঠী কিলাই, আমি মরি আমার চালায় আর উনি আছে রোমান্স নিয়ে। কি আমার বউকে এত জ্বালাচ্ছে? নামটা বলো শুধু, ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। ঘুষি মেরে আপনার নাক ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। আপনাকে এত সুন্দর হতে কে বলেছিল? সব মেয়েরা শুধু নজর দেয়, আপনাকে রাস্তায় ঘাটে বের হওয়াও যায় না। সব মেয়েরা শুধু হা করে তাকিয়ে থাকে। আপনি বিবাহিত জেনেও আপনাকে টানটানি করে। আমার পিচ্ছি বউটা বুঝি জেলাস? খুব জেলাস ফিল হচ্ছে। ইচ্ছে করছে আপনাকে কালি লাগিয়ে কালো করে দেই। কেটে গেছে আরো 2টা মাস, সবাই সবার লাইফে হ্যাপি। শুধু কষ্টে আছে মহুয়া জাহান আর তিশান আহমেদ। আফিয়া বেগম রোজ নিজের মেয়ের সাথে কথা বলেন। তিশান আহমেদ কথা বলতে গেলেই ওই ফোনটা কেটে দেয়। ওই তার সিদ্ধান্তে অটুট। সে তিশান আহমেদ নামক কোনো ব্যক্তির সাথে কথাই বলবে না। মহুয়া জাহান এখন সারাদিন রুমের এক কোণে পড়ে থাকেন। প্রয়োজন ছাড়া রুম থেকে একদমই বের হন না। নিজের কাজের কোনো তিনি নিজে অনুতপ্ত। তিনি এখন অনুতপ্ত হয়ে লাভ নেই। সময় থাকতে সময়ের মূল্য দেয়নি, তাই তো ওনার সব প্রিয়জন ওনার কাছ থেকে দূরে সরে গেছে। এখন তিনি কণার জন্য রোজ কাঁদেন। কাঁদলেও তো লাভ নেই, কণা তো আর ফিরবে না। ফিরলেও আগের কণাকে আর হয়তো পাবেন না, যে ওনার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য ওনার পিছু পিছু ঘুরত। আজ প্রায় 5 মাস পর কণা নিজের বাড়িতে ফিরে এসেছে। সাথে আদিয়াত আর তার বাবা মাও আছে। কণা এখন আদিয়াতের বাবা মাকে ছেড়ে কোথাও যায় না। যেখানে যায় ওনাদের সাথে নিয়েই যায়। আদিয়াত কণাদের বাসার সামনে গাড়িটা দাঁড় করায়। গাড়ি থেকে বের হয় কণা। বাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কণার চোখের কোণে অশ্রু বিন্দু বিড়বিড় করছে। কণা তাড়াতাড়ি করে অশ্রুর কণা মুছে নেয়, চোখে সানগ্লাস পরে নেয়। কণা এখন তার চোখের জল কাউকে দেখাতে চায় না, যার তার জন্য চোখের জল আর ফেলেও না। কণা আদিয়াতের বাহির থেকে এবং ভিতর থেকে একজন কঠিন মানুষ তৈরি করে ফেলেছে। কণা একটা হোয়াইট কালারের গাউন পরে আছে, গলায় একটা পেইন্টিং যেটাতে আদিয়াতের নাম খোদাই করা লেখা, হাতে একটা ডায়মন্ডের ব্রেসলেট। কণার পোশাক আশাক এখন আভিজাত্যের ছোঁয়া। আগের কণা আর এখনের কণার মাঝে আকাশ পাতাল তফাৎ। আগের যেই দয়ার সাগর কণা আর নেই। কণা ধীরে ধীরে স্থির হেঁটে বাসার ভিতর প্রবেশ করে। কণা একেবারেই বাসার ভিতরে চোখ বুলিয়ে নেয়। এতদিনের পরও নিজের মেয়েকে চোখে দেখে ছলছল করে ওঠে মহুয়া জাহানের। দৌড়ে এসে কণাকে জড়িয়ে ধরতে গেলে কণা জড়িয়ে ধরে না, বরং কণা ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় মহুয়া জাহানকে। আকস্মিক ধাক্কায় টাল সামলাতে না পেরে কিছুটা দূরে সরে যায় মহুয়া জাহান। মহুয়া জাহান অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে কণার দিকে। তিনি হয়তো কল্পনা করেননি কণা এইভাবে ধাক্কা দিয়ে ওনাকে দূরে সরিয়ে দেবেন। হোয়াট দ্য হেল? এইসব কোন ধরনের অসভ্যতা? ম্যানার্স লেসের মতন হুটহাট জড়িয়ে ধরছেন, দাঁতে দাঁত চেপে চিৎকার করে কথা বলছে। কণা চিৎকারে ড্রয়িং রুমে উপস্থিত হয় ছোয়া আর আভিয়ান। ড্রয়িং রুমে আগে থেকে উপস্থিত ছিলেন আফিয়া বেগম, তিশান আহমেদ আর মহুয়া জাহান।
কণাকে দেখে আফিয়া বেগম খুশি হলেও তিশান আহমেদ মুখ দেখে বোঝার উপায় নেই যে উনি খুশি হয়েছেন নাকি হননি। কণার বিহেভিয়ার দেখে তিশান আহমেদ রেগে গিয়ে বলেন, এই মেয়ে বড়দের সাথে কি করে কথা বলতে হয় তা জানো না? এমন অসভ্যতার মতো আচরণ করলে আমার বাসায় থাকতে দিব না। আপনি আমাকে এই বাসায় থাকতে দেওয়ার কে? হু আর ইউ? এই বাসায় হাফ মালিকানা আমি, তাই এখানে থাকতে দেওয়ার আপনি কেউ নয়। আমি আমার বাসায় অসভ্যের মতন আচরণ করব নাকি গরু ছাগলের মতন আচরণ করব সেটা কি আপনি ঠিক করে দিবেন? বাহ, 5 মাসে তো দেখি খুব ভালো উন্নতি হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করতে শিখে গেছো। তুমি যে এই বাসার হাফ মালিকানা, তোমার কাছে কোনো প্রুফ আছে? তিশান আহমেদের কথায় বাঁকা হাসে। তখনই বাসার ভেতর প্রবেশ করে আদিয়াত। ঠিক কণার পাশে এসে দাঁড়ায় আদিয়াত। আদিয়াতকে কণার পাশে দাঁড়াতে দেখে সবার চোখে ছানাপাড়া হয়ে যায়। সবাই যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। আদিয়াত আয়মান এখানে, তাও আবার কণার পাশে। ছোঁয়া তো চোখ দিয়ে গিলে খাচ্ছে আদিয়াতকে। তার কৌতূহল হচ্ছে বটে, আদিয়াত এখানে কি করছে আর কণার পাশেই বা কি করছে। আদিয়াত কণাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে সুইট হার্ট? তুমি এত চিৎকার করছো কেন? এনিথিং রং? জানো, এই লোকটা আমার কাছে প্রুফ চাচ্ছে। আমি যে এই বাড়ির মালকিন তিনি তা প্রুফ ছাড়া বিশ্বাসই করবেন না। কণাকে জড়িয়ে ধরা। আদিয়াত আর কণার কথোপকথন শুনে সবাই অবাকে সপ্তম পর্যায়ে পৌঁছে গেছে। কণার মা এসে কণার গালে হাত রেখে কিছু বলতে যাবে, তার আগে আদিয়াত কণার গাল থেকে মহাজনের হাত সরিয়ে দেয়। আপনার ওই নোংরা হাতে একদম ওকে ধরবেন না। আমি আমার মেয়েকে ধরবো নাকি ধরবো না সেটা তুমি বলে দিবে। তুমি কে আমাদের মা মেয়ের মাঝে কথা বলার? অবশ্যই বলে দিব। আমার স্ত্রীর কি ভালো লাগে আর কি ভালো লাগে না তা দেখার দায়িত্ব তো আমারই। তাই আপনাকে ওকে টাচ করতে নিষেধ করছি, কারণ আমার ধূলিকণার বাহিরের লোকের ছোঁয়া একদম পছন্দ করে না। কণা আর আপনি মা মেয়ে কি করে হলেন? আমার জানা মতে আপনি তো কণাকে নিজের মেয়ে বলে মানেনি না। আর আপনাদের মাঝে কথা বলার কে তার প্রশ্ন উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছেন। এক্স শাশুড়ি? ও না থাক। এনিওয়ে, আমি বাহিরের লোকের সাথে এত কথা বলতে পছন্দ করি না। আদিয়াত কণার দিকে তাকিয়ে বলে, বেব, তোমার রুমটা দেখিয়ে দাও। আমি অনেক টায়ার্ড, একটু রেস্ট নিতে হবে। আদিয়াতের বাবা মা এসে উপস্থিত হয়। রাহেলা বেগম আর তুর্জ আহমেদকে দেখে সবাই ভ্রু কুঁচকে তাকায়। পর মুহূর্তে বুঝতে পারে এনারা আদিয়াত আর কণার সাথে এসেছেন। আদিয়াত কণার হাজবেন্ড এই কথাটা শুনে ছোঁয়া রেগে ভিতরে ভিতরে ফুঁসছে। সে আদিয়াতকে দেখে ভেবেছিল কোনোভাবেই রূপের জালে ফাঁসিয়ে ফুসিয়ে আদিয়াতকে বিয়ে করে ফেলবে, তারপর সে পায়ের উপর পা তুলে সারা জীবন কাটিয়ে দিবে। কিন্তু তার আশা জল ঢেলে দিয়েছে কণা। আদিয়াতকে বিয়ে করে ছোঁয়া এখন অন্য প্ল্যান করছে, কি করে কণা আদিয়াতের জীবন থেকে সরিয়ে সে ঢুকে পড়বে। বাহ বাহ, কণা পুরো গোষ্ঠী নিয়ে চলে এসেছে সেখানে থাকতে। আমার বাড়ি আমি কাকে নিয়ে আসবো নাকি আসবো না সেটা কি তুই ঠিক করে দিবি? বাই দ্য ওয়ে, তুই এখানে কি করছিস? আমার ফুপির বাসায় আমি আসার আগে তোর কাছ থেকে পারমিশন নিতে হবে? অবশ্যই পারমিশন নিতে হবে। তুই কি বললি? এটা তোর ফুপির বাসা? তোর ফুপির বাসা না, আমার বাসা। কারণ আমার আব্বুর সাথে তোর ফুপির ডিভোর্স হয়ে গেছে, আর তুই তো এই বাসার রোহিঙ্গার মতন পড়ে আছিস। তিশান আহমেদ রেগে বলে, তোমার সাহস কি করে হয় আমার হবু বৌমাকে অপমান করার? আপনার হবু বৌমার সাহস কি করে হয় আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের অপমান করার? মিস মহুয়া জাহান আর তিশান আহমেদ, আপনাদের আদরের মেয়েকে সামলে রাখুন। নেক্সট টাইম যদি ওনাদের অপমান করার চেষ্টা করে এমন অবস্থা করব যে এই মুখ দিয়ে কাউকে অপমান করতেও পারবেন না। দরজা দিয়ে প্রবেশ করতে করতে কথাগুলো বলল তাহসিন আহমেদ। সবাই দরজার দিকে তাকিয়ে দরজার সামনে অভি আর তাহসিন আহমেদ দাঁড়িয়ে আছে। তাহসিন আহমেদকে দেখে কণা ঠোঁটে হাসি ফুটে ওঠে। কণা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাহসিন আহমেদকে। তাহসিন আহমেদ স্নেহ সহিত মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। আব্বু, তোমার এত দেরি হলো কেন আসতে? আমি ভেবেছিলাম আমরা দুজন বাসার ভিতর একসাথে প্রবেশ করব, কিন্তু তোমার জন্য তা হলো না, অভিমান সরে বলল। তাহসিন আহমেদ মেয়ের অভিমানী গলা শুনে মুচকি হাসে। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে, আই এম সরি মামুনি,
আমি তো তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু ওই সাজের জন্য লেট হয়ে গেছে। পাক্কা 3 ঘন্টা রেডি হয়েছে, আর ওর জন্য বাসায় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। আমি একাই সেজেছি, তুমি সাজনি। একেবারে নতুন জামাইয়ের মতো সেজেছ। আমার তো সাজার অনেক কারণ আছে। তুমি এই বুড়ো বয়সে কেন তো সেজেছ? আমাকে তোর কোন দিক দিয়ে বুড়ো মনে হয়? আমার তো নিজের 25-26 বছরের যুবক মনে হয়। আর তুই জানিস আমার জন্য কত মেয়ে পাগল? আদিত্য একটু ভাব নিয়ে বলে, দেখতে হবে না শ্বশুরটা কার? সবাই এখানে বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? মিস্টার তিশান আহমেদ, আমাদের ভিতরে ঢুকতে দিবেন না? এই বাসার অর্ধেক মালকিন যে আমি, এটা উনি প্রুফ ছাড়া বিশ্বাসই করবেন না। উনি বিশ্বাস করলে করবেন, না করলে নাই। চল ভিতরে। সবাইকে পাশ কাটিয়ে আদিয়াত আর কণাদের রুমে চলে যায়। রাহেলা বেগম আর তুর্য আহমেদকে রুম দেখিয়ে দেওয়ার জন্য ওহি ওনাদের সাথে যায়। তাহসিন আহমেদ নিজের রুমে চলে যায়। আবিয়ানও নিজের রুমে চলে যায়। কণা ফ্রেশ হয়ে বেলকনিতে বসে আছে। এই বেলকনির সাথে তার কত স্মৃতি জড়িয়ে, কত রাত জেগে থেকে অশ্রু বিসর্জন দিয়েছে। রাতের তারা ভরা আকাশের দিকে তাকিয়ে নিজের কত শত অভিযোগ তুলে ধরেছে। আজ প্রায় 5 মাসের এই বেলকনিতে এসেছে। কণা ভাবতে থাকে তার বাবার সাথে দেখা হওয়ার মুহূর্তটা। তাহসিন আহমেদ ফিরে আসার 1 মাস পর আদিয়া তার কণার সাথে ওনার দেখা করাতে নিয়ে যায়। কণা নিজের বাবাকে চোখের সামনে দেখে সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল। তাহসিন আহমেদ নিজের মেয়েকে দেখে কেঁদে দেয়। তিনি হয়তো ভাবতেই পারেননি নিজের মেয়েকে দেখতে পারবেন। কণা কিছুক্ষণ তাহসিন আহমেদের দিকে তাকিয়ে থাকলো। বিষাক্ত অতীতের মনে পড়তে অভিমানে মুখ ঘুরিয়ে নেয়। আদিয়াত কণাকে সমস্ত সত্যিটা বলে। সত্যিটা জানার পর কণা তাহসিন আহমেদকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। তাহসিন আহমেদও কেঁদে দেয়। দুই বাপ মেয়ের সে কি কান্না, সবার চোখের পানি চলে আসে। কণা আরও অনেক সত্যি জানতে পারে, যার জন্য মোহজাহানের প্রতি কণার মনে ঘৃণা জন্ম হয়। সে ঠিক করে তার বাবা আর তার প্রতি অন্যায় শাস্তি তাদেরকে দেবে। ওহি কণাকে জড়িয়ে ধরে কাঁদে। নোমান আর বর্ণা কণাকে ধরে কান্নাকাটি করে, কিন্তু সাফাত কণার কাছেও আসে না। কণা সাফাতের সামনে যেতেই সাফাত মুখ ঘুরিয়ে নেয়। কণা বুঝতে পারে সাফাত তার উপর রেগে আছে। কণা অনেক কষ্টে সাফাতের রাগ ভাঙায়। কণা কিছু একটা ভেবে রুম থেকে বের হয়ে যায়। আদিয়াত এখনও ওয়াশরুমে। আগামী আধ ঘন্টায় সে আদিয়াতে ওয়াশরুম থেকে বের হবে না, কণা জানে। আবিয়ানের রুমে দাঁড়িয়ে আছে কণা। ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না তা নিয়ে দ্বিধায় আছে কণা। কণা নক করে। আবিয়ান অফিসে কিছু ফাইল দেখছিল। দরজায় খটখট শব্দ হতে চোখ তুলে দরজার দিকে তাকায়। দরজার সামনে কণাকে দেখে সে একদমই চমকায় না। বেশ স্বাভাবিক গলায় বলে, আজ সূর্য কোন দিকে উঠেছে? মিস দের ব্যাটারি আমার রুমে? আমার তো নিজেকে সৌভাগ্য মনে হচ্ছে। কণা কিছু না বলে আবিয়ানকে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। কণা এমন ব্যবহারে আবিয়ান ভ্যাবাচাকা খেয়ে যায়। সে এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে জানতো কণা আসবে, কিন্তু এইভাবে এসে কেঁদে দিবে সেটা ভাবেনি আবিয়ান। ভাইয়া! কণার এমন কাতর কণ্ঠে ভাইয়া শুনে আবিয়ানের বুকের ভিতর ধক করে ওঠে। আবিয়ান ভুলেই গেছে কণার লাস্ট কবে তাকে ডেকেছিল এইভাবে। আবিয়ান জিহ্বা দিয়ে ঠোঁট ভিজে কিছু বলতে যাবে, তার আগে কণা বলে, ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে না জেনে তোমাকে অনেক অপমান করেছি। তুমি আমার ভালোর জন্য এত কিছু করেছো, আর আমি তোমাকে ভুল বুঝেই গেলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, নাহলে আমি নিজের কাছে নিজেই অপরাধী হয়ে যাব। আবিয়ান কণাকে জড়িয়ে ধরে, কণার মাথায় হাত বুলিয়ে দেয়। বাহ, ভালোই তো আদিয়াতকে বশ করেছিস। তোকে কোনো কথা না বলে থাকতেই পারে না। আদিয়া তাইমান ও বউ পাগল হয়ে গেল, ভাবা যায়? আমি কাঁদছি আর তুমি আমার সাথে মজা করছো? মজা কই করলাম, যেটা সত্যি সেটাই বললাম। আমি কি কিছু ভুল বললাম না? যে আদিয়া তাইমানের জন্য সব মেয়েরা পাগল, সেই আদিয়া তাইমান মিহিকা তাহসিন কণা বলতে অজ্ঞান। কণা নাক টেনে টেনে বলে, তুমি আমাকে ক্ষমা করবে না বলে কথা ঘোরাচ্ছ? তুমি আমার ওপর অনেক রেগে আছো, তাই না? আমি কি করলে তুমি আমাকে ক্ষমা করবে বলো ভাইয়া? আমি তোমার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য সব কিছু করতে পারবো। ধুর পাগলি, আমি তোর ওপর একটু রেগে নেই। ভাইয়ার কাছে কেউ ক্ষমা চায়? এত বছর পর যে তুই আমাকে এইভাবে ভাইয়া বলে ডাকবি, এইটাই যথেষ্ট।
তুই কোনো ভুল করিসনি। তুই তো সেইভাবে চলেছিস আমরা যেভাবে চালাতে চেয়েছি। আমার জন্যই তো তোর জীবন নরক হয়ে গিয়েছিল। তুই সুখী আছিস, এইটাই আমার প্রাপ্তি। আমার আর কিছুই চাই না। কিছুই চাও না? একটা মিষ্টি বউও চাও না? আবিয়ান মাথা চুলকে মুচকি এসে বলে, বউ তো সবারই দরকার আছে, এটা চাইতেই হয়। গরমের দিন বাতাস করার জন্য একটা বউ দরকার, শীতের দিন শীত কমানোর জন্য এক বউ দরকার, একটু আধটু রোমাঞ্চ করার জন্য বউ প্রয়োজন। ছি, তুমি ওনার সাথে থাকতে থাকতে বেহায়া হয়ে যাচ্ছ। ছোট বোনের সামনে কি বলতে আছে আর কি বলতে নেই সেই কাণ্ড জ্ঞানও নেই। এই উনিটাকে? কণা কিছু না ভেবে ফট করে বলে ফেলে, কে আবার? তূর্ণ ভাইয়া। কথাটা বললেই কণা মুখ চেপে ধরে। মুখ ফসকে তূর্ণ বলতে গিয়ে তূর্ণ ভাইয়া বলে ফেলেছে। আবিয়ানের চোখে মুখে খেলে যায় দুষ্টুর হাসি। আচ্ছা কণা, তোর মনে হয় না তোর তূর্ণ ভাইয়াকে আবার একটা বিয়ে করানো দরকার? বয়স তো অনেক হলো, এই বয়সে ছেলেটা এক দুইটা সন্তানের বাপ হয়ে যায়। আর বেচারি তো তূর্ণ ভাই এখনো সিঙ্গেল। মেয়ে দেখা শুরু করে দে, একটা সুন্দরী মেয়েকে দেখে এবার তোর তূর্ণ ভাইকে বিয়ে করিয়ে দেই। আমি থাকতে পাত্রে দেখার কি দরকার? বোন দিয়ে কি সব কিছু হয়? একটা বউ তো দরকার। একদম ঠিক বলছো আভিয়ান, আমিও ভাবছি এবার একটা বিয়ে করেই ফেলবো। কণা কোমরে হাত দিয়ে রেগে বলে, আপনার সাহস তো কম না, আমি থাকতে আপনি আবার বিয়ে করতে চাচ্ছেন? আদিয়াতে ঠোঁট কামড়ে হাসি আটকে রাখতে পারছে না। বিয়ে তো করতেই হবে। বউ যদি আমাকে ভাইয়া ডাকে, তাহলে সোনা মনা জাদু কলিজা আত্মা হৃৎপিণ্ড লিভার কিডনি টাকার জন্য তো আরেকটা বিয়ে করতেই হয়। কণা আদিয়াতের দিকে আঙ্গুল তুলে বললে, ইউ তোমার ভাই। কণা রেগে মেগে রুম থেকে বের হয়ে যায়। কণা রুম থেকে বের হয়ে যেতেই আদিয়াত আর আভিয়ান দুজনে দিকে তাকে অট্ট হাসিতে ফেটে পড়ে। তারা দুজন ইচ্ছে করে এতক্ষণ ধরে কণাকে রাগিয়েছিল। ওই ব্যালকনিতে দেয়ালে পিঠে ঠেকিয়ে বসে আছে, তার দৃষ্টি ওই বহু আকাশের দিকে। চোখের কোণে পানি চিকচিক করছে। আকাশ ঘন কালো মেঘ। আকাশও আজ ওহির সাথে পাল্লা দিয়ে মন খারাপ করছে। ওহি তার বিহীন অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। আজকেও তার মনে হয় যে মন খারাপ কালো মেঘে জমে আছে। ওহির পাশে ফোনটা বেজে জ্বলছে। ফোনের স্ক্রিনে সাফাতের হাসি মুখটা একটা ছবি ভাসছে। ফোনটা অনবরত বেজেই চলেছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই ওহির। ওহি তো বিকেলে ঘটনা মনে করছে। কণা তো আভিয়ানের কাছে ক্ষমা চাইলো, সে কি করে চাইবে? সে তো অনেক বেশি অপমান করেছে আভিয়ানকে। এমনকি ভার্সিটি সকলের সামনে আভিয়ানকে বলেছে সে আভিয়ানকে ভাই হিসেবে মানেই না। 2 মাস আগে কণা ছাদে দাঁড়িয়েছিল, হঠাৎ পেছনে আদিয়াত কণাকে জড়িয়ে ধরে। কণার কাছে মুখ নিয়ে বলে, তোমাকে কিছু বলার ছিল ধূলিকণা। আদিয়াত তার কথা বলার সময় আদিয়াতের ঠোঁটে বারবার কণার কানে লতি স্পর্শ করছিল। কণা আদিয়াতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। কণা নিজেকে সামলে নিয়ে বলে, বলুন। তোমার কিছু সত্যি এখনো জানার বাকি আছে, সেগুলো আমি তোমাকে এখন বলবো। কিন্তু তোমাকেও প্রমিস করতে হবে সব শোনার পর তুমি কান্না করতে পারবে না। কণা কিছুক্ষণ ভেবে বলে, ওকে প্রমিস। আদিয়াত কণাকে ছেড়ে একটু দূরে দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে বলে, তোমাকে একদিন বলেছিলাম না সহজে কাউকে বিশ্বাস করো না। তুমি যাকে বিশ্বাস করো সে তোমাকে ঠকাতে পারে, আর তুমি যাকে সব থেকে বেশি অবিশ্বাস করো সেই হয়তো তোমার সবচেয়ে বিশ্বস্ত কেউ। আভিয়ান সম্পর্কে তোমার ধারণা কি? উনি একজন খুব জঘন্য মানুষ। উনি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না। নিজের স্বার্থে আঘাত লাগলে উনি হিংস্র বাঘের মতন হয়ে যান। সারাদিন শুধু সুযোগ খোঁজেন কিভাবে আমাকে অপমান করা যায়। আমাকে অপমান না করলে ওনার বোধ হয় পেটের ভাত হজমই হয় না। বুঝি না ওনার সাথে আমার কি এমন শত্রুতা যে উনি আমাকে অল টাইম অপমান করেন। আমি ওনার একমাত্র কাজ দিন, উনি আমাকে ছোট বোনের মতন না ভালোবেসে সবসময় সবার সামনে ন্যস্ত করার সুযোগ খোঁজ। আই জাস্ট হেট হিম। কণার কথাগুলো শুনে আদিয়াত হো হো করে হেসে দেয়। কোনো মতে নিজের হাসিকে কন্ট্রোল করে বলে, আভিয়ান তো পাক্কা অ্যাক্টর হয়ে গেছে। অভিনয় দুনিয়ায় গেলে বেশ নাম কমাতে পারতো। এত ভালো অভিনয় করলে যে
আমার সহজ সরল ধূলিকণার মনেও তার ঘৃণা জন্মে গেল। মানে মানে এইটাই আভিয়ান তোমার সাথে খারাপ আচরণ করেছে, সবটা অভিনয় ছিল। কণা আদিয়াতের দিকে বিস্ফোরিত নয়নে তাকায়। আদিয়াত কণার এমন দৃষ্টি দেখে মুচকি হেসে বলে, এক সময় আভিয়ান তোমাকে ওহির মতন ভালোবাসতো, তোমাকে আগলে রাখতো। তোমাকে কেউ কষ্ট দিলে তার অবস্থা খারাপ করে দিত। আভিয়ানের সামনে তোমাকে কেউ কোনোদিন অপমান বা কষ্ট দিতে পারতো না। কিন্তু হুট করে আভিয়ান চেঞ্জ হয়ে গেল। যে আভিয়ানের সামনে তোমাকে কষ্ট দিতে পারতো না, সে আভিয়ান নিজেই তোমাকে কষ্ট দিত, অপমান করত। তখন আমার খুব খারাপ লাগতো। আভিয়ান ভাইয়ের এমন চেঞ্জ হয়ে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আকাশের দিকে তাকিয়ে আভিয়ান ভাইয়ের বিরুদ্ধে শত শত অভিযোগ করতাম। আল্লাহ তাআলার কাছে বলতাম, আমার ভাইকে যেন আবার আগের মতন করে দাও। কিন্তু আল্লাহ আমার কথা শুনেনি। উল্টো আভিয়ান ভাইয়াকে আমার প্রতি আরও কঠোর করে দিয়েছিল। প্রথম প্রথম খারাপ লাগতো, পরে অভ্যাস হয়ে গিয়েছিল। আদিয়াত মুচকি হেসে বলে, সবটাই অভিনয় ছিল। আর আমি আভিয়ান প্ল্যান করে সব কিছু করেছিলাম। কিভাবে? পাপা আমাদের নিয়ে বিদেশ চলে যাবার বেশ কিছু বছর পর আমি ফিরে আছি। নিজেকে প্রতিষ্ঠিত করি, একদম তোমার যোগ্য করে। অল্প বয়সে বাবার সাথে বিজনেসে হাত দিই, পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাই। অল্প সময়ের বেশ নামডাক হয়ে গিয়েছিল আমার। এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলাম যেন তোমাকে নিজের করে পাওয়ার পথে যাতে কোনো বাধা না থাকে। কিন্তু সমস্যা হয়ে যায় অন্য জায়গায়। আমি তোমাদের বাসা চিনতাম না, তুমি কোনোদিনও তোমার বাসায় যাওয়ার কথা বলোনি। আর আমি কোনোদিন নিজের থেকে তোমার বাসায় যাওয়ার কথা বলিনি। তোমার পরিবার সম্পর্কে কিছুই জানতাম না, তখন ছোট ছিলাম, এত কিছু জানার আগ্রহ ছিল না। তোমার বাসায় তোমাকে ওহি আর আভিয়ান শুধু আমিই চিনতাম। তোমাদের নাম দিয়ে তো আর তোমাদের খোঁজা সম্ভব না। ততদিনে তোমরা বড় হয়ে গিয়েছিলে, ফেস গঠনে পরিবর্তন হয়েছিল, দৈহিক পরিবর্তনও হয়েছিল। তবুও তোমাকে খোঁজার অনেক চেষ্টা করি, কিন্তু ফলাফল বারবার শূন্য। কী করবো না করবো ভেবে পাচ্ছিলাম না। নিজেকে দিশেহারা মনে হচ্ছিল। মনের মাঝে তোমাকে হারানোর ভয় দিন দিন তীব্র হয়ে হচ্ছিল। চোখে দুটো তৃষ্ণার্ত হয়ে তোমাকে দেখার জন্য, তোমাকে বারবার খোঁজার জন্য আমি ব্যর্থ হয়ে নিরাশ হয়ে পড়েছিলাম। তখন আমার জীবনে তোমার বাবার আশা আলো এসে আভিয়ান। রাস্তায় মাঝে আনমনে হাঁটছিলাম, তখন একটা ছেলের সাথে ধাক্কা লেগে ছেলেটার হাতে ফাইলের সমস্ত কাগজ ছড়িয়ে ছিটে নিচে পড়ে যায়। আমি সরি বলে যখনই ছেলেটার কাগজ তুলতে সাহায্য করছিলাম, তখনই ছেলেটার একটা সার্টিফিকেট দেখে আমার চোখ আটকে যায়।